ডিয়ার ভিউয়ার্স, বাংলাদেশে 5ই আগস্টে রাজনৈতিক অস্থিরতার কারণে শেখ হাসিনা ভারতে চলে আসতে বাধ্য হন এবং তারপর 8ই আগস্টে সেখানে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এবং সেই সরকার গঠিত হওয়ার পর এবং তার আগে 5ই আগস্ট থেকেই গোটা বাংলাদেশে কিন্তু ব্যাপক লুটতরাজ, অগ্নিসংযোগ এবং বিভিন্ন কারখানা ভাঙচুর, সংখ্যালঘুদের উপর আক্রমণ চলতে থাকে। তো বিষয়টা হচ্ছে যে দেশজোড়া হিন্দুদের বা সংখ্যালঘুদের সংগঠন বা তাৎক্ষণিকভাবে সংগঠিত হওয়া জনতা গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু প্রতিবাদ জানাতে শুরু করে। এর পরিপ্রেক্ষিতে হঠাৎ দেখা গেল যে চট্টগ্রামে কিছুদিন আগে বাংলাদেশের পুলিশ বাহিনী এবং সেনাবাহিনীর পক্ষ থেকে যৌথভাবে বাংলাদেশের সেই চট্টগ্রামের হিন্দু মহল্লাতে ব্যাপকভাবে দমনপীড়ন চালানো হয় এবং মারধর করা হয় এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং সেখানে মৃত্যুও হয়। তার পরিপ্রেক্ষিতে আবার কিন্তু হিন্দুরা গোটা দেশে সভা সমাবেশ করতে শুরু করেন এবং এই সভা সমাবেশ গোটা বাংলাদেশ জুড়ে ছড়িয়ে পড়ে। অনেক সময় গণতান্ত্রিক দেশে সবার আন্দোলন করার অধিকার আছে, কিন্তু বাংলাদেশে রংপুরে সভা করতে সবার স্থান মঞ্জুর করা হয়নি প্রথমে, পরে তারা সভা করেছে সেখানে এবং নানা রকম বাধা বিপত্তিদের মধ্যে হয়েছে এবং তাদের বিরুদ্ধে এবং সামনের নেতৃত্বে চলে আসেন কিছু সাধু সন্তরা। ইসকন যে আছে, আন্তর্জাতিক হিন্দু সংগঠন ইসকন, সেই ইসকনের জনৈক সন্ন্যাসী চিন্ময় মহাপ্রভু, যারা তার ভক্তরা তাকে মহাপ্রভু বলেই, চিন্ময় প্রভু বলেই চেনেন, সেই চিন্ময় প্রভু আন্দোলনের সামনের সারিতে চলে আসেন। বেশিরভাগ ক্ষেত্রে সাধুরা বা সন্তরা কিন্তু রাজনীতিতে যোগ দেন না, কিন্তু দেশের সংকটজনক মুহূর্তে তারাও কিন্তু নেমে এসেন। আমরা ভিয়েতনামের ক্ষেত্রে দেখেছি, ভিয়েতনামের বিভিন্ন ধর্মীয় সংগঠনের প্রধানরা তারা কিন্তু দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশকে বিদেশি জল মুক্ত করতে তারা কিন্তু যারা যুদ্ধ করেছিলেন তাদেরকে কিন্তু সহানুভূতি জানিয়েছিলেন এবং সহানুভূতি দেখিয়েছিলেন। বাংলাদেশেও তেমনি চিন্ময় প্রভু সহ আরো কিছু সন্ত তারা মিটিং করে বেড়াচ্ছেন। সবার নাম এইভাবে আলোচনা করছি না, আলোচনা দীর্ঘায়িত হয়ে যাবে। এবং এরপরে আবার প্রতিবাদ সভা শুরু হয়। প্রতিবাদ সভা শুরু হলে দেখা যায় যে বাংলাদেশের চট্টগ্রামে প্রতিবাদ সভাতে বাংলাদেশের পতাকা ছিল। বাংলাদেশের এখন একটি রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে, যারাই আন্দোলন করুক না কেন মাথায় পতাকা বাঁধে বা সেই জাতীয় পতাকা নিয়েই আন্দোলন করছে। কিন্তু সেই জাতীয় পতাকার সঙ্গে সেখানে কিন্তু ইসকনের পতাকা তার নিচে টাঙানো ছিল। তো কাজেই এটাকে দেশদ্রোহ বলে মনে করে এবং এই যে সভাগুলি হচ্ছে এর জন্য কিন্তু, এবং এই পতাকার কারণে কিন্তু চিন্ময় প্রভুকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে গত কয়েকদিন আগে ঢাকা বিমানবন্দর থেকে চট্টগ্রামে ফিরবার পথে, এবং আরো কয়েকজন গ্রেপ্তার হয়েছেন সেখানে। তারপরে আবার কিন্তু গোটা দেশ জুড়ে সভা মিছিল চলছে। দেখা যাচ্ছে যে এইসব মিছিলের মধ্যে কিছু মানুষ হিন্দুদের প্রতিবাদ সভায় লাঠিধারী আক্রমণকারী দুষ্কৃতীরা হামলা করছেন সেখানে। অর্থাৎ দেখা যাচ্ছে গণতন্ত্র নাই বললেই চলে। তারা তো শান্তিপূর্ণ সভা করছেন, কিন্তু এই শান্তিপূর্ণ সভার মধ্যে কিন্তু লাঠিধারীরা আক্রমণ করছেন, কিন্তু তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে কিনা জানা যাচ্ছে না। এবং
যে সমস্যা সেটা হচ্ছে তার ফলে দুপক্ষ গৃহযুদ্ধে লাগছে প্রায় বলতে গেলে। মানুষ সব ভুলে দাঙ্গার দিকে এগোচ্ছে এবং হিন্দু বনাম মুসলিম ধারণাটি প্রকট হতে চলেছে এবং এটাকে কেন্দ্র করে রাজনৈতিক এবং সাম্প্রদায়িক বিরোধীদের ব্যাপক আক্রমণের প্রস্তুতি চলছে এবং বাংলাদেশে গৃহযুদ্ধের পথে এগিয়ে চলেছে। কিন্তু দেখা যাক বাংলাদেশ এই অবস্থায় কি রকম আছে 8ই আগস্টের মোহাম্মদ ইউনূস নোবেল লরেটের সরকার আসার পর। দেখা যাচ্ছে সেখানে দ্রব্যমূল্য বৃদ্ধি প্রচন্ডভাবে পেয়েছে, কিছুতেই দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করা যাচ্ছে না, অরাজকতা রোধ করা যাচ্ছে না এবং ধর্মভিত্তিক রাজনীতির উত্থান ঘটছে, যে রাজনীতির মধ্যে কোনো রেশনালিজম নেই, শুধু বিশ্বাস বা কিছু অন্ধবিশ্বাসের ভিত্তিতে রাজনীতি এবং দেশ পরিচালনার কথা তারা বলছে। দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডার তলানিতে, জনগণের মধ্যে ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে এবং সরকারের অর্থনীতির বিরুদ্ধে প্রতিবাদ সভা হচ্ছে বিভিন্ন জায়গায় যখন হচ্ছিল এবং আওয়ামী লীগের মিছিল জায়গায় জায়গায় সংগঠিত হচ্ছিল এবং শেখ হাসিনার নামে যেমন তারা মামলা করেছেন আন্তর্জাতিক আদালতে, তেমনি কিন্তু মোহাম্মদ ইউনূসের নামেও যে অরাজকতা হয়েছে, সেই অরাজকতার মধ্যে যারা খুন, জখম, অগ্নিসংযোগ, বিভিন্ন কিছু যা হয়েছে এবং রাজনৈতিক হিংসা চরিতার্থ হয়েছে, তার জন্য কিন্তু ইউনূস সরকারের ব্যর্থতার বিরুদ্ধে ইউনূস এবং কয়েকজন মন্ত্রীকে আসামি করে কিন্তু আন্তর্জাতিক আদালতে মামলা হয়েছে। এর মধ্যে আমেরিকায় সরকারের পরিবর্তন হয়েছে এবং আমরা জানি যে সংবাদ মাধ্যম থেকে বিশ্বের মানুষ যেটুকু বুঝেছে যে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকারের প্রধান যে ইউনূস, তিনি আমেরিকার যে ডেমোক্রেটিক পার্টি হচ্ছে জন বাইডেনের খুব কাছাকাছি ছিলেন, কিন্তু বর্তমানে যে এসছেন রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট, আগামী 20শে জানুয়ারি ক্ষমতা গ্রহণ করতে যাবেন, কিন্তু তিনি তার পছন্দসই লোক নন বা বিগত 16 সালের নির্বাচনে তিনি এই কিন্তু কটূক্তি করেছিলেন মোহাম্মদ ইউনূস এর বিরুদ্ধে। তারপরে বিদ্যুৎহীনতা, ভারত থেকে আদানি সহ 4-5টি সংস্থা থেকে বিদ্যুৎ যেত, তার ফলে বাংলাদেশে বিদ্যুৎহীনতার একটা অব্যবস্থা আছে এবং বাংলাদেশের ভেতরে আইন শৃঙ্খলার সঠিক ব্যবস্থা না থাকাতে এবং জনগণের ভারত বিরোধী ব্যাপক মনোভাব থাকার জন্য, শুধু জনগণ নয় সরকারেরও প্রচন্ড ভারত বিরোধী মনোভাব থাকার জন্য সেখানে স্বল্প রপ্তানি হচ্ছে এবং ভারত ছাড়া অন্য দেশ থেকে আমদানি করতে গিয়ে তাদের খরচ অনেক বেশি পড়ে যাচ্ছে। কিন্তু এইসব বিষয়ে, অর্থনৈতিক বিষয়ের দিকে যখন মানুষের দৃষ্টি নিবদ্ধ হতে শুরু করেছিল, তখনই কিন্তু কাকতালীয় ভাবে হোক বা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এই সাম্প্রদায়িক সংঘর্ষ লাগার উপক্রম হোক, কিন্তু এটাতে কিন্তু মোহাম্মদ ইউনূস সরকার কিন্তু টিকে থাকার রসদ পেয়ে গেল, কারণ মানুষ অর্থনৈতিক বিষয়গুলিতে দৃষ্টি নিবদ্ধ না করে, আইন শৃঙ্খলার বিষয়গুলিকে দৃষ্টি নিবদ্ধ না করে সেখানে হিন্দু মুসলিম বিষয়টিতে কিন্তু দৃষ্টি নিবদ্ধ করবে। যদিও বাংলাদেশে যথেষ্ট রেশনালিস্ট যুক্তিবাদী মানুষেরা আছে, আমরা প্রত্যাশা করব সেই সব যুক্তিবাদী মানুষ তাদের মতামত দেবেন, তবে দুঃখের বিষয় 2-1 ছাড়া ব্যাপকভাবে সেই সব যুক্তিবাদী মানুষদের বক্তব্য কিন্তু আমরা প্রচার মাধ্যমে জানতে পারছি না এবং সরকারের মধ্যে অনেক প্রগতিশীল মানুষ আছেন, তাদেরও যে কি বক্তব্য এই বিষয়ে কিছু জানতে পারা যাচ্ছে না। এ হচ্ছে একটা অবস্থা। কাজেই একদিকে যেমন বাংলাদেশের সরকার, ইউনূসের সরকার এই সাম্প্রদায়িক দাঙ্গা লাগার উপক্রমের মধ্যে দিয়ে মানুষের দৃষ্টি ঘুরে যাওয়াতে টিকে থাকার একটা অক্সিজেন পাচ্ছে, তেমনি ভারতের ক্ষেত্রেও কিন্তু খুব মঙ্গল হচ্ছে না। ভারতের ক্ষেত্রে
যে ধর্মভিত্তিক রাজনীতি আছে সেই ধর্মভিত্তিক রাজনীতি এখানে অক্সিজেন পাচ্ছে। যদিও ভারতে ধর্মভিত্তিক রাজনীতি সম্প্রতি কিছুটা সামান্য পশ্চাৎগতিতা হয়েছে, সামান্য পশ্চাৎগতি হলেও কিন্তু এইভাবে যদি চলতে থাকে ভারতের মধ্যেও কিন্তু সাম্প্রদায়িক ভিত্তিক রাজনীতির কিন্তু ব্যাপক সার জল পেয়ে যাবে এবং বৃদ্ধির সুযোগ ঘটবে। কাজে আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। বাংলাদেশ সহ বিশ্বের সচেতন মানুষ বাংলাদেশের এই অচল অবস্থা কাটুক, বাংলাদেশের সমৃদ্ধি হোক, মানুষে মানুষে হানাহানি বন্ধ হোক, এই প্রত্যাশা রেখে সকলকে নমস্কার জানাচ্ছি। এবং পরিশেষে যে কথা বলছি, যে আলোচনার পরিপ্রেক্ষিতে পছন্দ হলে আপনারা লাইক, শেয়ার, কমেন্টস, সাবস্ক্রাইব করবেন। আলোচনা এখানেই শেষ করছি। নমস্কার, আপনারা ভালো থাকবেন।